বিভিন্ন সোর্স থেকে পাওয়া জটিল সব তথ্যকে সহজ করে তুলে ধরাই আমাদের কাজ। চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণ শুরু করা যাক। আজকে আমরা দেখব বাংলাদেশ আর বিশ্বকে নাড়া দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন, আমরা এগুলোকে মোট 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে থাকছে দেশের ঘটনা আর অর্জন, তারপর আন্তর্জাতিক অঙ্গন, এরপরে সাহিত্য ও সংস্কৃতি, আর একদম শেষে থাকছে বিজ্ঞান আর বিশ্ববিখ্যাত নিয়ে কিছু কথা। তো চলুন শুরু করা যাক বাংলাদেশ অংশটা দিয়ে। এখানে আমরা এমন কিছু সাম্প্রতিক আর ঐতিহাসিক ঘটনা দেখব যেগুলো কিন্তু দেশকে একটা নতুন রূপ দিয়েছে। প্রথমেই আসা যাক ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের কথায়। ভাবা যায় মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে কি এনর্ম একটা পরিবর্তন। দেখুন, জুলাই মাসের ১ তারিখে ছাত্র আন্দোলন শুরু হলো কোটা সংস্কারের দাবিতে, আর তার ঠিক পরেই ৫ই আগস্টে এসে সরকারের পতন ঘটল। এর পরপরই ৮ই আগস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু গঠিত হয়। মানে পুরো দেশের রাজনৈতিক পটভূমি বলতে গেলে বদলে গেল। আচ্ছা, এবার একটু পেছনে ফিরে তাকানো যাক ইতিহাসের আরেকটা সংকটময় মুহূর্তে, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ। ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টারে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা। এর প্রভাব কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর অনেক দিন ছিল। এই ঘটনার ভয়াবহতাটা আসলে একটা সংখ্যাতেই স্পষ্ট হয়ে ওঠে। ৫৭। হ্যাঁ, মোট ৫৭ জন সেনা কর্মকর্তাকে তখন হত্যা করা হয়েছিল। ভাবুন একবার, কি একটা সংখ্যা, কিন্তু এর পেছনের ট্র্যাজেডিটা কত বিশাল। তো এই ভয়ঙ্কর ঘটনার পর আসলে কি হলো? পুরো সংস্থাটাকেই নতুন করে ঢেলে সাজানো হলো, সংস্কার আনা হলো, আর নামটাও বদলে গেল। বিডিআর থেকে হয়ে গেল বর্ডার গার্ড বাংলাদেশ, মানে বিজিবি। এটা তখন খুবই জরুরি একটা পদক্ষেপ ছিল। আচ্ছা, নিরাপত্তা খাতের কথা তো হলো, এবার একটু অন্যদিকে তাকাই, দেশের একটা বিরাট অর্জনের দিকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে, চালু হলে এটা কিন্তু ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। দেশের জন্য এটা যে কত বড় একটা ব্যাপার তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর শুধু রূপপুরই কিন্তু না, দেশের অগ্রগতির ছবিটা আরও অনেক ক্ষেত্রে স্পষ্ট। একদিকে যেমন পায়রা সমুদ্র বন্দরের মতো বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তেমনি অন্যদিকে আমাদের জামদানি শাড়ি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এই সবই কিন্তু আমাদের জাতীয় গর্ব আর এগিয়ে যাওয়ার গল্প বলে। তো দেশের ভেতরের অর্জনগুলো তো দেখা হলো, এবার চলুন একটু আন্তর্জাতিক অঙ্গনে চোখ ফেরাই। ওই অংশে আমরা দেখব বিশ্বের বিভিন্ন সংস্থা, নানা সংঘাত আর কিছু ঐতিহাসিক সনদ, আর সেগুলোর সাথে বাংলাদেশের সংযোগটা কোথায়। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন ধরনের জোটের তুলনা করা হয়েছে। একদিকে আছে G7, মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 7টা অর্থনীতির জোট, আর অন্যদিকে আছে বিমস্টেক, যেটা কিনা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর একটা কারিগরি আর অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম। আর সবচেয়ে মজার মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই বিমস্টেকের হেডকোয়ার্টার কিন্তু আমাদের ঢাকা শহরেই। এবার ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ দলিলের কথা বলা যাক, ম্যাগনা কার্টা। সেই ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা আর জনগণের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যেটা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল। বেশ কিছু সূত্রে সম্প্রতি বাংলাদেশের জুলাই সনদের সাথে এর একটা দারুণ মিল খুঁজে পাওয়া গেছে। দুটো ক্ষেত্রেই কিন্তু মূল ফোকাসটা হলো জনগণের অধিকার। এবার নজর ফেরানো যাক বিশ্বের একটা বড়সড় চলমান সংঘাতের দিকে, গাজা উপত্যকা, যেটা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাড শুরুর মধ্য দিয়ে এই সংঘাত নতুন মাত্রা পায়, আর এর জবাবে ইসরায়েলও বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেয়। প্রসঙ্গত, ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থার নাম হল মোসাদ। এই স্লাইডটা এক ঝলকে সারা বিশ্বের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর একটা চিত্র তুলে ধরে। চীনের উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গা থেকে শুরু করে নেপালের গুর্খা, আফ্রিকার পিগমি কিংবা অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন, এক একটা মহাদেশে কত যে বিচিত্র সংস্কৃতি আর ঐতিহ্য ছড়িয়ে আছে। আসলে দেখুন, রাজনীতি বা অর্থনীতি দিয়ে একটা জাতিকে পুরোপুরি চেনা যায় না। আসল পরিচয়টা তো লুকিয়ে থাকে তার শিল্প, সাহিত্য আর সংস্কৃতির ভেতরে। চলুন এই পর্বে বাংলা সাহিত্যের সেই গভীরে একটু ঢোকা যায়। এখানে বাংলা সাহিত্যের পুরো একটা টাইমলাইন যেন চোখের সামনে চলে আসে। একদম শুরুটা দেখুন, চর্যাপদ দিয়ে, বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো নমুনা। এরপর মধ্যযুগে বড়ুচণ্ডী দাস, আর তারপর তো আধুনিক যুগের ২ মহিরু, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পেয়েছিলেন, আর আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদের ইতিহাস যে শুধু আমরাই বলেছি তা কিন্তু নয়, বাইরের বিশ্বও কিন্তু এর সাক্ষী। যেমন ধরুন আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গের কথা, তার লেখা সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার শরণার্থী সংকট নিয়ে লেখা ১৫১ লাইনের এক অসাধারণ শক্তিশালী কবিতা। এটা এক কথায় একটা ঐতিহাসিক দলিল। বেশ,
এবার আমরা আলোচনার শেষ অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব বিজ্ঞান আর দর্শন কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে বুঝতে সাহায্য করে, একদম ভাইরাস থেকে শুরু করে মহাবিশ্বের নানা নিয়মকানুন পর্যন্ত। শুরুতেই এমন একটা নাম যেটা গত কয়েক বছরে শায়দ সবাই চিনে গেছে, SARS-CoV-2। এটাই হলো কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটার আসল বৈজ্ঞানিক নাম। এর পুরো কথাটা হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। ভাইরাস থেকে এবার একটু সামাজিক দর্শনের দিকে যাই। এখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দারুণ চিন্তার কথা বলা হয়েছে, একটা টেকসই পৃথিবীর জন্য তার 3-0 বা 3 জিরোজ ভিশন। মানে কি? এর লক্ষ্য হলো এমন একটা বিশ্ব গড়া যেখানে কোনো দারিদ্র্য থাকবে না, কোনো বেকারত্ব থাকবে না, আর কার্বন নিঃসরণও শূন্যের কোঠায় থাকবে। এবার প্রকৃতির একটা খুব সাধারণ কিন্তু মজার নিয়মের কথা বলি, জোয়ার ভাটা। আমরা তো জানি এটা চাঁদ আর সূর্যের টানের কারণে হয়, কিন্তু জানেন কি কার টান বেশি? সূত্র বলছে চাঁদের প্রভাবটা কিন্তু সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। একটা হিসেবে দেখা যায় চাঁদের টান যদি 11 ভাগ হয় তাহলে সূর্যের টান মাত্র 5 ভাগ। শেষ করব একজন বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটা কথা দিয়ে। তিনি বলেছেন, যুক্তিবিদ্যা হল দর্শনের সার বস্তু, মানে যে কোনো দর্শনের একেবারে কেন্দ্রে থাকে যুক্তি বা লজিক। আর এই যে যুক্তিবিদ্যা, এর শুরুটা কিন্তু হয়েছিল সেই প্রাচীন গ্রিসে অ্যারিস্টটলের হাত ধরে। তো ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃতি অনেক কিছুই তো জানা হলো। এখন শেষ প্রশ্নটা হলো, এই পুরো আলোচনা থেকে কোন একটা তথ্য মনে সবচেয়ে বেশি দাগ কেটে গেল? কোনটা নিয়ে আরও জানতে ইচ্ছে করছে?